তারপর আমাকে অনেক ভয়ভীতি দেখা হয়েছে, আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনি আলো বাতাসের মুখ দেখতে পারবেন না। নিপুণের ফোন থেকে ফোন আসছে আমার রাত্র 2:30-3টার দিকে। সে বলল যে আমার তো 16টি ভোট বাতিল হয়েছে, ওই ভোটগুলি আপনাকে আমি লাভবান করব, ওই ভোটগুলি আপনি আমার পক্ষে কাউন্ট করে দেন। নিপুণ বলে যে আপনি এটা বন্ধ করে দেন ইলেকশনটা। আমি কি কারণে বন্ধ করবো? জায়েদ খান চাদর পরেছে, চাদরের ভিতর থেকে কি দিচ্ছে, কাগজ না টাকা, সেটাও কিন্তু আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। এপ্রিল 2024 সালে সকল মিডিয়ার সামনে বলেছে আসলে পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি নিজের কানে শুনিনি, সে আমাকে চুমু দিতে চেয়েছে। তৃতীয় পক্ষ একজন বলেছে আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা সে মিথ্যা কথা বলেছে এবং তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছি। এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, যে সত্য কথাটা প্রকাশ পাক। নিপুণ প্যানেল দিয়েছে 12,000 টাকা প্রতি শিল্পী প্রতি, যাদের কেনা যায় তাদের। ডিপজল প্যানেল দিয়েছে 15 লক্ষ টাকা করে প্রতি জন প্রতি, এবং 120টার মতো রুম আছে বিভিন্ন প্রডিউসার এবং বিভিন্ন পরিচালক এবং বিভিন্ন ব্যক্তির দখলে। সেখানে রাতের বেলা অসামাজিক কার্যকলাপ হয়, মদ্যপান করা হয়, নারী বিষয় করা হয়। ফোন কলগুলি ম্যাক্সিমাম এসেছিল যেদিন নির্বাচন ছিল 28শে জানুয়ারি 2022 সাল, এবং সকাল থেকে একেবারে রাত্র ভোর 3টা পর্যন্ত ফুল। এবং প্রথমেই তারা ভেবেছিল দুটি প্যানেলের যে নিপুণ পরিষদ পাশ করছে, কিন্তু যখন দেখা গেল যে ভোটাররা যারা আসছে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হলো ওই প্যানেলের, তখন তারা বুঝলো যে তারা পাশ নাও করতে পারে। তখন নিপুণ এসে অভিযোগ করলো যে সেখানে জায়েদ খান প্রভাব বিস্তার করছে। তাতে আমি সাথে সাথে আমার নির্বাচন কমিশনারকে ওখানে পাঠালাম, এসে বললো যে না, দুটো পক্ষ ওখানে ছিল, দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। তারপর বলে যে নিপুণ বলে যে আপনি এটা বন্ধ করে দেন ইলেকশনটা। আমি কি কারণে বন্ধ করবো? সেরকম কোনো কারণ ঘটেনি। এই তার 1 মিনিট পরে একটা টেলিফোন আমাকে বলে যে শেখ সেলিম সাহেব, পরে উনি বললেন যে ওখানে তো হয়েছে, আপনি এটা বন্ধ করে দেন। আমি স্যার এটা তো বন্ধ করা সম্ভব নয়, এটা তো চলছে। পরে আবার এরকম কতক্ষণ পরে যখন দেখছে যে মানে ম্যাক্সিমাম ভোটার, আমরা কিন্তু ভোটার চিনি যে কোনটা কোন দল, এরা কি চিনে, যখন আসছে ওরা দেখতে পাচ্ছে যে ভোটার সব ওদের দলে আসছে, যেমন তখন ফাইটাররা ড্যান্সাররা কিন্তু ওদের পক্ষে ছিল। হ্যাঁ, তখন তারা বেশি আসছে, তখন ভাবছে ফেল করবে, তখন বারবার আমাকে প্রেশার দিয়েছে এবং কয়েকবার টেলিফোন সে সরাসরি আমার কাছে নিয়ে এসেছে। কয়েকবার আবার সোহান প্রয়াত, উনি বলেছে যে শেখ সেলিম স্যার আপনার সাথে আলাপ করে। আমি আলাপ করেছি, আমি বলছি স্যার এখন সম্ভব না, এটা বন্ধ, কারণ এটা অনেক কষ্ট করে এই ইলেকশন করা হচ্ছে এবং কোনো অনিয়ম নেই, এখানে সকল চ্যানেল আছে। আমি বলছি না, সম্ভব নয়। এটা প্রথম দিকের কথা। নিপুণের ফোন থেকে ফোন আসছে আমার রাত্র 2:30-3টার দিকে। সে বলল যে আমার তো 16টি ভোট বাতিল হয়েছে, ওই ভোটগুলি আপনাকে আমি লাভবান করব, ওই ভোটগুলি আপনি আমার পক্ষে কাউন্ট করে দেন। আমি বলেছি এটা সম্ভব না। তারপর পরে আবার শেখ সেলিম সাহেব আবার টেলিফোন করেছে, পীরজাদা সাহেব ওটা কাউন্ট করে। তারপর এর মাঝে আমি না করেছি, এটা সম্ভব না। তখন উনি বলেছেন আপনাকে আমি চিনি, আপনি বিএনপি করেন, কারণ আপনি যখন দাউদকান্দি ইউনো ছিলেন তখন আমার মিসেসের ভাই সেখানে দাঁড়িয়েছিল পৌরসভা মেয়র পদে, এবং তাকে তখনও বলেছিলাম আমি এবং আবুল কালাম আজাদ, পরবর্তীতে উনি তথ্যমন্ত্রী, আপনি আমাদের কথা শুনেননি এবং তাকে পাশ করাননি, ঘোষণা করাননি। এবং এটার ব্যাপারে, এবং এর জন্য জানেন আপনি যে মোহাম্মদ যখন বলল আবুল কালাম আজাদ সাহেবকে তথ্যমন্ত্রী, তখন আপনাকে কালো তালিকাভুক্ত করেছিলাম, এবং এরপর কিন্তু আজ পর্যন্ত আপনি বিটিভিতে কোনো নাটক করতে পারেননি আমাদের 15 বছর। এটা বললাম, আমি বললাম স্যার এটা আমার সম্ভব না, এটা এইভাবে হয়। তারপর আমাকে অনেক ভয়ভীতি দেখা হয়েছে, আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনি আলো বাতাসের মুখ দেখতে পারবেন না। তখন ভেবেছি আলো বাতাসের মুখ না দেখা মানে মনে হয় যে আমাকে জেলে বা ঢোকাবে, কিন্তু এটা যে আয়না ঘরের ইঙ্গিত করেছেন তখন কিন্তু বুঝিনি। তবু আমি মাথা নত করিনি, যেমন নত করিনি দাউদকান্দির পৌরসভা ইলেকশনে। আচ্ছা, একটা নিয়ম আছে যে আমরা হলাম নির্বাচন পরিচালনা কমিটি, এটা হলো নির্বাচন কমিশন, আমি প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 2জন নির্বাচন কমিশন আছেন। ওনাদের উপরও খুব চাপ এসেছিল এবং তাদের বলেছি পরবর্তীতে যে আপনারা আমার উপর দোষ দেবেন যে উনি সব করেছেন, কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু করেছি এবং 3জন মিলেই করেছি। কিন্তু আমার বিরুদ্ধে যেহেতু একটা বিএনপির অপবাদ ছিল, তাহলে আমি যেভাবে ট্যাকেল করতে পারবো ওনারা কিন্তু ওইভাবে ট্যাকেল করতে পারবে না। পুনঃগণনা আছে, যদি কেউ মনে করে যে ভোট যে সঠিকভাবে গণনা করা হয়নি, যেটা বাতিল হওয়ার বাতিল করেনি, বা যেটা বাতিল না হওয়া সেটা বাতিল করেছে, সেটা গণনার আপিল করতে বলে আপিল কমিটির কাছে। একটা আপিল কমিটি ছিল, সোহান সাহেব ছিল, পরে আপনার মোহাম্মদ হোসেন সাহেব ছিলেন, জেমি সাহেব ছিলেন, আপিল করলো। আপিলের নিয়ম হলো যখন ভোট পুনঃগণনা করা হবে তখন অবশ্যই প্রধান নির্বাচন কমিশনারকে থাকতে হবে, কিন্তু আমার শেখ সেলিম সাহেব আমাকে জোর করেছে আপনি আজকে যেতে পারবেন না, আপনি ওখানে যেতে পারবেন না। আমরা তখন ভাবলাম হয়তো সিল টিল দিয়ে ভোট নষ্ট করে সে পরিবর্তন আনতে পারে, কিন্তু সেখানে সবাই ছিল দেখে
থেকে আর পরিবর্তন আনতে পারেনি। ভোট গণনা করে দেখা গেল যে আমি যে রেজাল্ট দিছি সেটাই, মানে আপিল ভোট কিন্তু আমাদের রেজাল্টে বহাল রাখে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং শেখ সেলিম সাহেব টেলিফোন করেছেন এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন টেলিফোন করেছে ওনার টেলিফোন আমি ধরিনি, কারণ যে আমি জানি উনি কী ধরনের বক্তব্য বা কি বলতে পারে আমাকে। তারপর ওনারা আমাকে কী ভয় দেখিয়েছে যে আপনি যদি তাকে পাস না করান তাহলে আপনাকে গুম করে দেওয়া হবে, আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এবং আপনারা জানেন না তখন যে আমি কয়েকদিন কিন্তু আমার বাসায় ঘুমাতে পারিনি। আমি আমার ফ্রেন্ডের বাসায় ঘুমিয়েছি মোহাম্মদপুরে, এবং আমার গাড়ি রেখেছি আবার মিরপুরে, যেন বুঝতে পারে। যেমন আমি যেখানে ঢুকেছি সেখানে যে আবার দেখেছে গাড়ি নেই, তারপর গাড়ি ওখানে বলেছে উনি কি আসছেন, কারণ উনি এসে চলে গেছেন, কিন্তু আমি কিন্তু ওই বাসায় আছি। তারপর ওরা আমাকে খুঁজে পাননি এভাবে। তারপর বিভিন্ন চ্যানেলে কিন্তু আমার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে। আমি একটা চ্যানেলের সাক্ষাৎকার যখন দেব তখন ওই উপস্থাপিকা বললেন যে আপনি আসবেন না, আপনি এখানে ঘেরাও করা আছে, আপনি কি অন্য জায়গা থেকে লাইভে সংযুক্ত হতে পারবেন? আমি বললাম যে আমি তো আপনার চ্যানেলের পাশে আছি, তাহলে গাড়ি থেকে সংযোগ। আমি গাড়ি থেকে সংযুক্ত হয়েছি। এরপর আমাকে ভয় ভীতি দেখিয়েছে, আপনি যদি আর কোনো চ্যানেলে সাক্ষাৎকার দেন তাহলে আপনার আলো বাতাসের মুখ দেখবেন না। ইনডাইরেক্টলি এখন বুঝতে পারছি যে আমাকে আয়না ঘরের কথা বলেছে। পরে আমি কুমিল্লার যে 7 দিন থেকেছি। আমি কিন্তু তখনও মিডিয়ার সামনে বলেছি, আমাকে যারা বিভিন্ন পেপার বা চ্যানেলে গত পরশুদিন নিউজ করেছে তাদের বলছে যে আপনারা তো আমার সাথে যোগাযোগ করলেন না, তাহলে কিভাবে নিউজটা করলেন? আগে তো বলেছেন ওইগুলি আমরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তাহলে তখন কেন দিলেন? তখন তো আমি বলেছিলাম তখন দিলে আমার পত্রিকাটা থাকতো না, ডিক্লারেশন বাতিল করে দেওয়া হতো, আমার চ্যানেলটা থাকতো না। আর আপনাকে তো জানেন, আপনি জানেন তো, আপনাকে সবাই বিএনপি মনে করে, এবং তখন আওয়ামী লীগ সরকার ছিল, এবং আপনাকে নাকি প্রমোশনও দেওয়া হয়নি, এবং আপনাকে একসময় সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আপনাকে 15 বছর বিটিভিতে একটা নাটকে অভিনয় করতে দেওয়া হয়নি। তাহলে তো বুঝতে পারেন যে আপনাকে দেয়নি, আপনাকে প্রমোশন, আপনি সচিব হওয়ার কথা কিন্তু সচিব হতে পারেননি এই সব কারণে, কারণ আপনাকে বলে বিএনপি। আমি তো বিএনপি না, আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি নীতিতে কাজ করি। তাই আমি তখন বলেছি, কিন্তু তখন প্রকাশ করেনি, এখন কিন্তু প্রকাশ করছে। হ্যাঁ, এটা যে আমি তখনও প্রকাশ করেছি, কিন্তু তখন তারা এটা নিজেদের স্বার্থে, নিজেদের মিডিয়ার স্বার্থে, চ্যানেলের স্বার্থে তারা প্রচার করেনি। যেদিন ইলেকশন হয়েছে 28 তারিখ কিন্তু আপনারা সহ সকল চ্যানেল ছিল এবং সকল কথা কিন্তু রেকর্ড হয়েছে। সেখানে জায়েদ খান চাদর পরেছে, চাদরের ভিতর থেকে কী দিচ্ছে, কাগজ না টাকা, সেটাও কিন্তু আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। যদি আমি এরকম কোনো অভিযোগ দিতাম তাহলে কিন্তু সেটা ধরা পড়তো, কিন্তু এরকম তো ধরা পড়ে না। আমি সেদিনটা বলিনি। এটা যখন দেখলো যে আমি রায় পরিবর্তন করতে চাচ্ছি না, আমাকে বিএনপির লেবাস তো আগিয়ে দিয়েছে। আমাকে আবুল কালাম আজাদ সাহেব যিনি তথ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আবার আপন ভাইরা শেখ সেলিমের, সে আমাকে মোয়া হামিদের কথা মতো আমাকে কালো তালিকাভুক্ত করে আমাকে অভিনীত বাতিল করেছে। তখন ভাবলো যে এখন আপিল কমিটি তো একই রেজাল্ট দিয়েছে যে না, ভোট ঠিক আছে, কোনো কারচুপি হয়নি। পরে যখন 30 তারিখে আমি রেজাল্ট দেবো তখন আমাকে একটা গোয়েন্দা সংস্থার অফিসে সারাদিন আটকে রাখা হয়। যে কোনো টেকনিক্যালি আমি এসে ওটা স্বাক্ষর করি, রাস্তায় এসে স্বাক্ষর করে আমি বলি যে আমার মিসেস এসেছে আমার দেখা করার জন্য, আমার চাবিটা বাসায় নেওয়ার জন্য, কিন্তু আসলে এটা স্বাক্ষর করতে চাই। যখন দেখলো যে রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে, তা 28 তারিখে কোনো অভিযোগ করে নেই চুমুর, 29 তারিখ সারাদিন কোনো অভিযোগ করে নেই চুমুর, 30 তারিখে কোনো অভিযোগ করে সন্ধ্যার সময় বললো আমি তাকে চুমু দিতে চেয়েছি। এই যে অভিযোগ করলো, এই অভিযোগটা কতটা মানুষ গ্রহণ করবে? কেন কোনো চ্যানেল তো আসেনি, কোনো চ্যানেল তো রেকর্ড হয়নি, অসংখ্য মোবাইলে রেকর্ড করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ। এতে কিন্তু আমি সামাজিকভাবে, পারিবারিকভাবে আমি কিন্তু অনেক হেয় প্রতিপন্ন হয়েছি। কিন্তু আমার সাধক বাবা বলতেন যে সত্য কথা একদিন প্রকাশ পাবে, আমি সেই সত্যের প্রকাশের অপেক্ষায় আছি। এই যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করা হলো যে আমি চুমু দিতে চেয়েছি, আমি যদি তাকে চুমু দিতে চাই তাহলে তো আমি একটা নিকৃষ্ট লোক। তাহলে নিপুণ কেন তার প্যানেলে একজন চরিত্রহীন নিকৃষ্ট লোককে নেবে? যখন সে আমাকে নিয়েছে তখন তার প্রথম পরাজয় হয়েছে। দ্বিতীয় পরাজয় হয়েছে সে কিন্তু 16 এপ্রিল 2024 সালে সকল মিডিয়ার সামনে বলেছে আসলে পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি নিজের কানে শুনিনি, সে আমাকে চুমু দিতে চেয়েছে। তৃতীয় পক্ষ একজন বলেছে আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা সে মিথ্যা কথা বলেছে এবং তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছি। এই যে এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, যে সত্য কথাটা প্রকাশ পাক। আমি কিন্তু কারো কাছে ভোট চাইনি,
আমি তো ইলেকশন পাশ করে জানাব যে মিথ্যা যে বলেছে চুমুদার বিষয় এটা সেটাই, আর আমার বিরুদ্ধে যেটা বিএনপির একটা লেবাস দিয়ে আছে এটা প্রমাণ করার জন্য। এর জন্য বিএনপির লেবাসের জন্য কিন্তু আমার প্রমোশন হয়নি, আমি সচিব হতে পারিনি, আমি সিনিয়র সচিব হতে পারি, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও করেনি, এবং আমাকে বিটিভিতে কিন্তু এই 15 বছর কোনো কাজ করতে দেয়নি। আমাকে 22 সালে নির্বাচনে যেমন নিপুণকে পাশ করিয়ে দেওয়ার জন্য তার বাতিলকৃত ব্যালটগুলি বৈধ দেখিয়ে পাশ করে দেওয়ার জন্য চাপ এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছেন, শেখ সেলিম করেছেন, আরও অনেকে করেছেন, গোয়েন্দা সংস্থা, সেগুলির নাম আমি বলবো না এখন এই মুহূর্তে। কিন্তু এই যে ইলেকশনে যে দাঁড়িয়েছি, এখন তো আমি তো নির্বাচন কমিশনার ছিলাম না, এবার এই দাঁড়ানোর ব্যাপারে আমার কোনো চাপ আসেনি। তারা আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে ফেরদৌস বলেছে, পিরজাদা ভাই এটা তো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল এবং নিপুণ না বুঝে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করেছিল, আপনি তার প্যানেলে অংশগ্রহণ করুন। আমি আমার পরিবারবর্গের সাথে আলাপ করে বলে হ্যাঁ করতে পারো। আমি শুধু এই সত্যটা প্রকাশের জন্য, আমাকে ইলেকশন নিপুণের প্যানেলে দাঁড়ানোর জন্য কিন্তু কোনো চাপ প্রয়োগ হয়নি। আমি 5 বার নির্বাচন কমিশনার ছিলাম, মানে 10 বছর, এবং 1 বছর একবার আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। তখন শুনেছি যে টাকার লেনদেন হয় এবং বলতো যে এক প্যানেল 1 লক্ষ টাকা, আরেক প্যানেল 1,15,000 টাকা খরচ, 1,15,00,000 টাকা খরচ করেছে। তখন আমার সন্দেহ হতো যেটা কিভাবে হয়। তবে আমি গতবার যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম তখন কিন্তু বন্ধ করেছিলাম যে না, এটা হবে না, আমার এলাকার ভিতরে মানে এফডিসির ভিতরে কোনো লেনদেন হয়, তখন তার বাইরে। এবার নির্বাচনে এসে দেখি যে আসলে লেনদেন। এ কিন্তু নামি দামি শিল্পীদের কেনা যায় না, কিন্তু যারা বিখ্যাত শিল্পী তাদের কেনা যায় না, তাদের আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে কেনা হয়েছে। এবং আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে আমি শুনেছি যে 2 প্যানেলই কিন্তু এই যাদের কেনা যায় তাদের টাকা দিয়েছেন। যেমন নিপুণ প্যানেল দিয়েছে 12,000 টাকা প্রতি শিল্পী প্রতি, যাদের কেনা যায় তাদের, এবং ডিপজল প্যানেল দিয়েছে 15 লক্ষ টাকা করে প্রতি জনপ্রতি। এবং এর কারণে কিন্তু নির্বাচন অনেক সময় চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, যার পাশ করার কথা সে পাশ করে না, অন্যেরা পাশ করে, এর লেনদেন হয়। এই নির্বাচনে করে হলো 2টি প্যানেলই এই টাকা দেওয়ার চেষ্টা করে। তবে আমি যেটা শুনেছি এবং পরবর্তীতে দেখেছি, নিপুণ প্যানেলে যারা দাঁড়িয়েছিল গতবার, এবার সম্পূর্ণ টাকাটা কিন্তু নিপুণ একা দিয়েছে। কিভাবে সে সংগ্রহ করেছে এটা আমি জানি না, কারণ যখন আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম 2022 সালে, যখন মানে নমিনেশন পেপার সাবমিট করে, তখন কিন্তু সভাপতি সহসভাপতি পদে একটা নির্ধারিত অ্যামাউন্ট দিতে হয়, জমা দিতে হয়। এই জমাটা কিন্তু নিপুণ তার নিজের পকেট থেকে, মানে নিজের ব্যাগ থেকে, আর কেউ দেয়নি। কিন্তু যখন দেখলাম যে মিশা সওদাগরের প্যানেল আসলো, তখন কিন্তু জায়েদ খান এবং ডিপজল ভাই তারা সহ দিল। মানে এটা ওই প্যানেলের মূল টাকাটা ডিপজল ভাই দেয় এবং কিছু হয়তো ভাই রুবেল ভাইও দিতে পারে, আমি জানি না। তবে এই প্যানেলের টাকাটা সম্পূর্ণভাবে অন্য কেউ দেয় না, নিপুণ দেয়। এফডিসিতে কিছু অসামাজিক কার্যকলাপ যদি হয় না তা কিন্তু নয়। যখন 2004-05 সালে আমাদের একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হলো তথ্য মন্ত্রণালয় এফডিসির এমডি হিসেবে, তিনি এই বিষয় না জেনে সচিব মহোদয়ের কথা মতো আমাকেই সম্পূর্ণ দায়িত্ব দিলেন। আমি সব দায়িত্ব পালন করতাম, উনি শুধু স্বাক্ষর করতেন, এমডির দায়িত্বটা আমি পালন করতাম। তখন জানলাম সেখানে 120টার মতো রুম আছে, বিভিন্ন প্রডিউসার এবং বিভিন্ন পরিচালক এবং বিভিন্ন ব্যক্তির দখলে। সেখানে রাতের বেলা অসামাজিক কার্যকলাপ হয়, মদ্যপান করা হয়, নারী বিষয় করা হয়। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম এবং আমাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হলো, আমি উচ্ছেদ করবো, পুলিশ ফোর্স নিয়ে উচ্ছেদ। তখন অনেকেই এই বলছে না এটা করেন না, এটা করেন না, আমার আছে, ঠিক আছে আপনাদের কারোটা করবো না। যে আমি 120টা রুমকে এই মুক্ত করে, দখল মুক্ত করে এফডিসির দখলে দিয়ে দিই। এরপর সেটা অনেকদিন বহাল ছিল, কিন্তু তার পরবর্তীতে এটা আর বহাল থাকেনি। এখনও দেখবেন এফডিসিতে অনেক সময় কাজ থাকে না, কিন্তু মেয়েদের আনাগোনা থাকে সন্ধ্যার সময়। এটা মনে বন্ধ হওয়া দরকার। চলচ্চিত্রে যারা আমরা অভিনয় করি, চলচ্চিত্র যারা সংশ্লিষ্ট, তাদের কিন্তু এই বিষয়ে আমাদেরকেও কিন্তু আসামির কাঠগোড়ায় তারা দাঁড়া করায়, তারাও মনে এভাবে জড়িত। তবে এখন বলবো যে আমরা যেন এই চলচ্চিত্রের এফডিসি যেটা আমাদের আধার, সেটা যেন একটু ভালো হয়, সেটা আমাদের সবার দায়িত্ব।